বোবাযুদ্ধ সাহিত্য পত্রিকা ও ফেসবুক পেজের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বহিরঙ্গনের থিয়েটার চর্চা ও নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম প্রসঙ্গে কিছু কথা বলার অবকাশ তৈরি করে দিয়েছেন। আমরা বোবাযুদ্ধের সকল সৈনিককে স্যালুট জানাচ্ছি। এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমি জুলফিকার জিন্না বিগত প্রায় 3 দশক ধরে বহিরঙ্গনের থিয়েটার চর্চায় কাজে নিযুক্ত আছি। বলা যায় একটা দীর্ঘ সময় আমি এই বোলপুর শান্তিনিকেতন এলাকায় বহিরঙ্গনের থিয়েটার চর্চার একটা পরিকাঠামো নির্মাণ এবং সেটাকে ব্যবহার উপযোগী করে তোলার কাজে খানিকটা আত্মনিয়োগ করে আছি। আমি আজ একটু আমার এই বহিরঙ্গনের থিয়েটার চর্চার প্রাসঙ্গিকতা বিষয়ে দু একটি কথা বলবো। মানে এই কথাগুলো আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। এখন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম। তো আমার বক্তব্যের প্রসঙ্গে এই নাট্যগ্রাম সম্পর্কেও একটু কথা আসবে, তার প্রসঙ্গ আসবে। সেই জায়গা থেকেই এই নাট্যগ্রামের সম্মুখে আমি দাঁড়িয়ে আছি এবং নাট্যগ্রামের অনুষঙ্গেই আমার কথাগুলো আমি রাখার চেষ্টা করব। এখন আমরা নিভৃত পূর্ণিমা নাট্যগ্রামের অভ্যন্তরে রয়েছি। যে প্রসঙ্গে কথা হচ্ছিল তা হলো বহিরঙ্গনের নাট্যচর্চার বিষয়টি। এখন অনেকেই এই বহিরঙ্গনের নাট্যচর্চার বিষয়টিকে বিকল্প ধারার থিয়েটার চর্চা বলেন, কেউ কেউ একটু ব্যঙ্গ করে বলেন যে এটা নেহাত একটা চমক। এখন এটাকে বিকল্প ধারার থিয়েটার চর্চা বলা সঙ্গত কি সঙ্গত নয় সে নিয়ে প্রচুর বিতর্ক আছে। অনেকেরই অভিমত যে থিয়েটার তো থিয়েটারই, এর আবার বিকল্প ইত্যাদি বিশেষণ দেওয়ার দরকার কি। তো আমার এই প্রসঙ্গে একটু যেটা উপলব্ধি সেটা আমি শেয়ার করতে চাই। তা হচ্ছে যে থিয়েটার একটা গতিশীল শিল্প। তো দেখবেন যে কোনো গতির পিছনে গতিবিজ্ঞানের কিছু নিয়ম কাজ করে। গতিবিজ্ঞানের নিয়মের দিকে যদি তাকাই তাহলে আমি অন্তত দুটি নিয়মের কথা বলবো, যেটা অনেকেই জানেন। এটা হেগেলের দ্বন্দ্বসূত্রে আছে। যে কোনো গতির পিছনে আসলে প্রথম যে নিয়মটা কাজ করে তা হচ্ছে এর একটা পরিমাণগত পরিবর্তনের গুণগত পরিবর্তনে রূপান্তর। অর্থাৎ প্রতিদিন অল্প অল্প করে যে পরিমাণগত পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাই একসময় গুণগতভাবে একটা নতুন রূপান্তর ঘটায়। তো থিয়েটারের ক্ষেত্রে কিন্তু এটা সত্য। থিয়েটার পৃথিবীর রঙ্গমঞ্চে যখন একটা স্বতন্ত্র কলা হিসেবে আবির্ভূত হলো তারপর থেকে আজ পর্যন্ত থিয়েটারের মধ্যে প্রচুর পরিমাণগত পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনগুলোরই একটা কালমিনেশন হচ্ছে যে তার গুণগত পরিবর্তন। তো যেটাকে বিকল্প ধারার থিয়েটার বলছি সেটা আসলে ওই মঞ্চ থিয়েটারেরই পরিমাণগত পরিবর্তন হতে হতে একটা সময় আর মঞ্চ থিয়েটার এই পরিবর্তনের যাবতীয় যে আধার বা উপাচার সেটাকে সে ধারণ করতে পারত না। যখন সে পারত না তখন বিকল্প ফর্ম আকারে যেটা জন্ম নিচ্ছে সেটাই আসলে এই বহিরঙ্গনের থিয়েটার বা অল্টারনেটিভ থিয়েটার বলা হচ্ছে। গতিবিজ্ঞানের দ্বিতীয় যে নিয়মটা আছে তা হচ্ছে নেগেশন অফ নেগেশন, মানে নেতির নেতিকরণ। কোনো জিনিসকে গতিশীল থাকা মানেই হচ্ছে কোনো জিনিসকে নাকচ করা, নেগেট করা। যেমন ধরুন বংশগতির ক্ষেত্রে একটা ডিম ফুটে বাচ্চা হচ্ছে মানেই সে ওই পুরনো ডিমটাকে নেগেট করছে, ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে সেখান থেকে বাচ্চাটা জন্মগ্রহণ করছে। ওই ডিম থেকে জন্ম হচ্ছে কিন্তু ডিমটাকে নষ্ট হতে হচ্ছে। বীজ থেকে গাছ হওয়ার বিজ্ঞানটাও কিন্তু প্রায় একই রকম। থিয়েটারের ক্ষেত্রেও তাই। থিয়েটার এগিয়ে যাচ্ছে মানেই সে পুরনো কোনো প্রথা, পুরনো সংস্কার, পুরনো অভ্যাস, পুরনো অনুশীলন, চর্চা, যাবতীয় যা কিছু, এই যে পুরনো যা কিছু এইটাকে সে নেগেট করছে, কোথাও নাকচ করছে। তো বিকল্প ধারার থিয়েটারকে বুঝতে গেলে আমাদের অবশ্যই বুঝতে হবে কোথায় কিভাবে এই পুরনো সংস্কারকে থিয়েটারের সে নেগেট করতে শুরু করলো। দেখুন, আমাদের প্রথাবদ্ধ থিয়েটার সম্পর্কে একটা ধারণা আছে। মানে প্রথাবদ্ধ বলছি এই জন্য যে আমি ওই যে পুরনো প্রথার কথা বললাম, তো সেই প্রথা আমাদের উপর কীভাবে জাঁকিয়ে বসে। আমরা থিয়েটার বললেই যে প্রথাবদ্ধ ধারণার মধ্যে থাকি তা হচ্ছে
যে থিয়েটারের জন্য একটা বড় হলঘর দরকার, যেটাকে আমরা প্রসিনিয়াম মঞ্চ বলি, এবং এর জন্য একটা অভিনয়ের একটা আলাদা অংশ আছে, যে প্ল্যাটফর্ম একটু উঁচু, দর্শকদের বসার আসন থাকবে অভিনয় স্পেস থেকে একটু দূরে, এবং সেখানে আলো প্রক্ষেপণের খুব ভালো ব্যবস্থা থাকবে, সাইড টুর্নামেন্টও থাকবে, মানে যেগুলোকে আমরা উইংস বলি, তারপর ক্যাটোয়েজ থাকবে, মানে অনেক রকম ধারণা আমাদের মধ্যে আছে। এর এক্সিট এবং এন্ট্রান্স থাকবে, মঞ্চে অভিনয় হলে দর্শকদের আলো নিভে যাবে। এই সমস্ত যে ধারণাগুলি নিয়ে বাদলবাবু খুব ভালো কাজ করেছেন, মানে তার থার্ড থিয়েটার সংক্রান্ত যে আলোচনার বই, তিনি কেন এই প্রসিনিয়াম মঞ্চের থিয়েটার ছেড়ে এলেন, তাতে এই সমস্ত কিছুর অসারতা নিয়ে তিনি আলোচনা করেছেন। তো আমি যে জায়গাটা বলতে চাই, থিয়েটার সম্পর্কে এই যে আমাদের প্রথাবদ্ধ ধারণা, এই ধারণাটি আসলে এসেছিল ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের হাত ধরে। এখনও পর্যন্ত আমাদের এই ধারণার যে থিয়েটার চর্চা রয়েছে, বিশেষ করে আমি বলবো কলকাতার যে থিয়েটার চর্চা, মানে নাগরিক যে থিয়েটার চর্চা, যার মধ্যে এখনও ওই একাডেমি, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, গিরিশ মঞ্চ, মানে এদেরকে কেন্দ্র করে যে থিয়েটার চর্চা, এর মধ্যে ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের একটা হ্যাংওভার এখনও থেকে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাস দেখাচ্ছে যে সাম্রাজ্যবাদী শক্তির হাত ধরে এই সংস্কৃতি চর্চার এই ধরনের একটা আঙ্গিক আমাদের উপর আরোপিত হলো, সেই ইউরোপে এখন দেখা যাচ্ছে যে প্রসেনিয়াম মঞ্চের থিয়েটার চর্চা অনেক বেশি ওখানে অবসলিট হয়ে গেছে, মানে ঐতিহাসিকভাবে নাকচ হয়ে গেছে। আর আমরা এখনো পর্যন্ত সেই ধারণার মধ্যে কিন্তু ঢুকে আছি। আমার যে বিষয়টা বলার, যে অনেকে যারা এখন নন প্রসেনিয়াম থিয়েটার চর্চা করছেন, তারা কিন্তু বড় হল ঘর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ প্রসেনিয়াম মঞ্চ নেওয়ার তার ক্ষমতা নেই, অর্থনৈতিক অপ্রতুলতা আছে। তো যে কারণে তারা ভাবছে যে, কিংবা ধরুন এই প্যান্ডেমিকের সময় এখন তো থিয়েটার দলগুলো অর্থনৈতিক সমস্যায় ঢুকছে, যে জন্য তারা ছোট ছোট স্পেসে থিয়েটার করার কথা ভাবছে। কিন্তু ইতিহাস দেখাচ্ছে যে অর্থনৈতিক অপ্রতুলতা থেকে, অথবা মঞ্চ নাটকের সাফল্য পায়নি সেই চেতনা থেকে কিন্তু নন প্রসেনিয়াম থিয়েটার ধারা জন্ম হয়নি। নন প্রসেনিয়াম থিয়েটার ধারাটা হচ্ছে সম্পূর্ণত একটি মতাদর্শগত সংগ্রাম থেকে কিন্তু জন্ম নিয়েছে। আমরা যদি বাদল সরকারের ইতিহাসটা দেখি, তাহলে দেখব মঞ্চ নাটকে যখন বাদলবাবু দারুণভাবে সফল, তখন উনি মঞ্চ নাটক ছাড়ছেন কিন্তু মঞ্চ পাওয়ার অপ্রতুলতা থেকে নয়, তিনি ছাড়ছেন তার মতাদর্শগত সংগ্রাম থেকে। সেই ঐতিহ্য বা ধারাটাকে সামনে রেখেই আমরা কিন্তু এখন আমাদের মতাদর্শগত সংগ্রামের জায়গা থেকে নন প্রসেনিয়াম থিয়েটার চর্চাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা থিয়েটারের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে থিয়েটারের জন্ম হয়েছে আসলে নন প্রসেনিয়াম ক্ষেত্র থেকেই। মানে বলা যেতে পারে থিয়েটারে যে সূতিকাগার, তা কিন্তু প্রসেনিয়াম মঞ্চ নয়, সেটা গ্রিসের ইতিহাসই প্রমাণ করে। অনেক পরে জানা গেছে যে ইতালিতে যখন ইতালির রেনেসাঁ হচ্ছে, অর্থাৎ তার এলিট শ্রেণীর আবির্ভাব হচ্ছে, এবং সেই এলিট শ্রেণীর মনোরঞ্জনের উপযোগী করে যে পরিকাঠামো তৈরি হচ্ছে, তার সঙ্গে থিয়েটারকে ফিট করানো হচ্ছে। এইভাবেই আসলে থিয়েটার প্রসেনিয়াম মঞ্চের মধ্যে ঢুকেছে। যাই হোক, সেটা তো একটা দীর্ঘ ইতিহাস, যে প্রসেনিয়াম মঞ্চেরও ভিতরে কী কী বিবর্তন হয়েছে সেটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করা যেতে পারে। কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখলাম যে থিয়েটারকে ওই প্রসেনিয়াম মঞ্চের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, যেটা ইউরোপিয়ান ঘরানার মধ্যে থিয়েটার চর্চা বলছি, ওই ইউরোপেই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যারা একটি দায়বদ্ধ থিয়েটার চর্চা করার কথা ভাবলেন, বিশেষ করে আমরা বার্টল ব্রেস্টের কথা বলতে পারি, এবং ব্রেস্ট পরবর্তী সময়েও 60-এর দশকে যারা থিয়েটারকে আর প্রসেনিয়াম মঞ্চের মধ্যে আবদ্ধ রাখতে চাইলেন না, তাদের তো বেশ কয়েকটি নাম খুবই উল্লেখযোগ্য। খোদ আমেরিকার বুকেই রিচার্ড সেগনার কাজ করেছেন, যেটা ওই এনভায়রনমেন্টাল থিয়েটার নামে পরিচিত। এছাড়া আমরা অনেকেরই নাম জানি, পোল্যান্ডে রয়েছেন গুডস্কির কথা আমরা জানি, বা ইউজেনিও বারবা, পিটার ব্রুক, যারা কাজ করেছেন গোটা বিশ্বজুড়ে। এই সমস্ত মানুষজনেরা যখন প্রসেনিয়াম মঞ্চের বাইরে থিয়েটার চর্চাকে নিয়ে আসার প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন, তখন আমরা খানিকটা ঘুরে দেখবার চেষ্টা করলাম যে তাহলে বিষয়টা কি, যেখান থেকে আমরা থার্ড থিয়েটারের কনসেপ্টটা এলো। মানে বাদল সরকার বাবু তো অনেকটা ইউরোপে যখন নন প্রসেনিয়াম থিয়েটার চর্চা শুরু হয়ে গেছে,
তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে ভারতবর্ষে প্রতিনিধিত্ব করলেন। কিন্তু আমার যেটা কথা বলার তা হচ্ছে, আমরা এখানে এই যে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম গড়ে তোলার চেষ্টা করছি, যেটা সম্পূর্ণ নন প্রসেনিয়াম থিয়েটার চর্চার একটা ক্ষেত্র, তার একটা ভিন্নতর কারণ আছে। ভিন্নতর কারণ হচ্ছে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে সারা বিশ্ব জুড়ে যখন নন প্রসেনিয়াম থিয়েটার চর্চা শুরু হলো, আর তারই প্রতি আকর্ষণ অনুভব করে আমরাও নন প্রসেনিয়াম শুরু করলাম, তার অনেক 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 বছর আগে রবি ঠাকুর নিজে নন প্রসেনিয়াম থিয়েটার চর্চার গুরুত্ব উপলব্ধি করেছিলেন। আমরা শান্তিনিকেতনে সংলগ্ন অবস্থায় আছি, যেখানে বিশ্বভারতী রয়েছে, রবি ঠাকুরের নিজের হাতে প্রতিষ্ঠা করা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো সেখানে আমরা সেই রবীন্দ্র ভাবনা সঞ্জাত যে থিয়েটার চর্চা, সেইটাকে তার একটা পুনরুজ্জীবন দেওয়ার আমরা চেষ্টা করেছি। রবি ঠাকুরের থিয়েটার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ লেখা আছে, আমি এই প্রসঙ্গে বলবো। সেই লেখাটির শিরোনাম ছিল রঙ্গমঞ্চ। এটা বঙ্গদর্শন পত্রিকার, যেটা নবপর্যায়ের বঙ্গদর্শন, রবি ঠাকুর কিছুদিন সম্পাদনা করেছিলেন, সেই বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল রঙ্গমঞ্চ শিরোনামে। এই প্রবন্ধে পরিষ্কার তিনি প্রসেনিয়াম মঞ্চের যে আধিক্য, প্রসেনিয়াম মঞ্চের যে উপাচার বা আয়োজনের যে ভার, তার যে অনাবশ্যকতা, সেইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং প্রকৃতির অনুষঙ্গে থিয়েটার চর্চার প্রয়োজনীয়তাকে তিনি তুলে ধরেছেন। এবং আমরা দেখব যে শান্তিনিকেতন পর্যায়ে রবি ঠাকুরের যে থিয়েটার ভাবনা, শারদোৎসব, ফাল্গুনী ইত্যাদি নাটকগুলো যখন লিখছেন, তখন কিন্তু পুরোপুরি প্রকৃতির অনুষঙ্গে আসছে সেইগুলো। এবং আমরা ওই আম্রকুঞ্জ, বকুলবীথি, এই পরিবেশটাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের আশ্রম বালকরা সেই থিয়েটারে অংশগ্রহণ করছেন। রবীন্দ্র ভাবনাকে খুব বেশি অনুশীলিত বা আরও বেশি পরিশীলিত করা বা আজকের যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে বিশ্বভারতীর নিজের যে দায়িত্ব ছিল, সে দায়িত্বের কিন্তু অনেকটাই খামতি আছে। আমরা যারা বোলপুর শান্তিনিকেতন এলাকায় সুদীর্ঘ সময় ধরে আছি, তারা থিয়েটার চর্চার ক্ষেত্রে সেই রবীন্দ্র ভাবনার আবার একটা পুনর্জাগরণ বা বলা যেতে পারে পুনরুজ্জীবন ঘটাবার জন্যই আমরা এই নন প্রসেনিয়াম থিয়েটার চর্চাটাকে এখানে রাখার চেষ্টা করেছি। আমাদের এই যে নাট্যগ্রামটা রয়েছে, এই নাট্যগ্রামটা আসলে একটা আদিবাসী গ্রামের একেবারে সংলগ্ন। আমাদের এই নাট্যগ্রামে অনেক বড় বড় গাছ আছে, মানে বলা যেতে পারে মানে একটা বনতলী এর একটা আরণ্যক একটা পরিবেশ আছে। এবং এই নাট্যগ্রামের ভিতরে রয়েছে একটা পুকুর, একেবারে নাট্যগ্রামের শুরুতেই এই পুকুরটা আছে। এবং এখানে কাঁচা মাটির রাস্তা রয়েছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা নিসর্গ বিধৃত একটা পরিবেশ এখানে রয়েছে। এই কারণেই এই কথাগুলি বললাম যে যারা এনভায়রনমেন্টাল থিয়েটার করতে চান, তারা এই পরিবেশটাকে ব্যবহার করতে পারেন। মানে নন প্রসেনিয়াম থিয়েটার বলতে শুধুমাত্র পথনাটক বোঝায় না। এখন যারা স্পেস থিয়েটারে চর্চা করছেন, তারা কিন্তু পুরো প্রাকৃতিক পরিবেশটাকে কাজে লাগাবার চেষ্টা করছেন। এই যে আমরা এই গোলবাড়িটা দেখছি, এটা আমাদের ইন্টিমেট থিয়েটারের স্পেস। এখানে যেটা খুব কি বলা যায়, যে খুব অন্তরঙ্গ অনুষঙ্গে যে থিয়েটার চর্চা হয়, সেই থিয়েটার চর্চা আমরা এখানে করি। এই চারদিকে পাঁচিলে, ছোট্ট পাঁচিলের মতো আছে, এখানে দর্শক বসে গোল করে, আর ভিতরে অভিনয় হয়। আর এই যে আমরা দেখছি একটা বড় বটগাছ এবং তাল গাছের সমন্বয়ে এটা একটা যুগল মূর্তি রূপে রয়েছে, তারই নিচের যে বেদি রয়েছে, এটাতে আমরা ওপেন এয়ার অ্যারেনা থিয়েটার চর্চা করি। এইভাবেই মোটামুটি একটা বিকল্পধারা থিয়েটার চর্চার একটা পরিবেশ এখানে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যে কোনো ধরনের স্পেস থিয়েটার বা এনভায়রনমেন্টাল থিয়েটার এখানে কিন্তু করা যাবে। শুধুমাত্র থিয়েটার উপস্থাপন করা নয়, এখানে অনুশীলন করা, মানে ওয়ার্কশপ করা, সেইটারও একটা কিন্তু একটা পরিবেশ আছে। কারণ এটা অনেক বেশি খুব কাম অ্যান্ড কোয়েট, হ্যাঁ, যে জন্য এর নামই দেওয়া হয়েছে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম। আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন এখানে এবং এই পরিবেশটা দেখে যান। যারা বিকল্পধারা থিয়েটার চর্চার প্রতি আসক্তি অনুভব করছেন বা এই বিষয়ে খুব আগ্রহী, তারা এই পরিবেশটা একবার দেখে যেতে পারেন। সামনেই আমাদের যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে থাকার ব্যবস্থা, ফলত কোনো অসুবিধাই হবে না।
থিয়েটারে মানুষজন এখানে অনায়াসে নিজেদের মতো করে থাকতে পারেন। সকলকেই আমার আন্তরিক আহ্বান যে আমাদের এই নাট্যগ্রামে আসুন এবং বিকল্পধারার থিয়েটার চর্চাকে আরও বেশি সঞ্জীবিত করুন।